আসসালামু আলাইকুম। আজকে আমরা কোষ রসায়ন নিয়ে আলোচনা করব। এই লেকচারটা অনেকটা অ্যাডমিশন বেসড, মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন উভয়ের জন্যই কার্যকরী হবে। তো এই চ্যাপ্টারটায় বা এই লেকচারটা আমরা মূলত চ্যাপ্টারটা যেহেতু বড়, তো এই জন্য আমরা এটাকে একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করব, বা পরীক্ষা যতটুকু দরকার, কারণ এখানে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা আছে। যেমন প্রথমে বেশ কিছু সূচনামূলক কিছু আলোচনা আছে, এরপর শর্করা আলোচনা আছে, এরপর প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা আছে, তারপর লিপিড নিয়ে আলোচনা আছে, তারপর এনজাইম নিয়ে আলোচনা আছে। তো এই যে এতগুলো টপিক, তো অনেকেরই এই টপিকগুলো কভার করতে সমস্যা হয়ে যায়। এই জন্য এই লেকচারটা মেক করা, যেন তোমরা খুব সহজেই আসলে বুঝতে পারো যে কোন টপিকটা থেকে কতটুকু পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে শুরু করা যায়। আচ্ছা, তো তোমরা যদি বইটা একটু সাথে রাখো তাহলে ভালো হয়। তো বইয়ের একদম ফার্স্টের দিকে যদি দেখো তাহলে দেখবা বেশ কিছু কথা আছে কোষ রসায়ন সম্পর্কিত। তো এর মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ নিয়ে। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ নিয়ে। তো আমরা কোষের যে চ্যাপ্টারটা ছিল, কোষের গঠন, এইখানে আমরা পানির পরিমাণ কত পেয়েছিলাম? 70 থেকে 90%। আর এইখানে পানির পরিমাণ দেওয়া হচ্ছে 60 থেকে 90%। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, প্রোটোপ্লাজমের পানির পরিমাণ। তো এরপর তারপর কয়েকটা এমসিকিউ টাইপের কিছু কথাবার্তা আছে। যেমন জীবনের জন্য অত্যাবশ্যক উপাদান কতটি? জীবনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কতটি? তো এইটা নিয়ে আমরা অনেকে ভাবতে পারি হচ্ছে হয়তোবা 28টা। কারণ ওই আমরা যখন অ্যামাইনো অ্যাসিড নিয়ে পড়বো তখন দেখবো যে জীবনের জন্য আমাদের মূলত 28টা আসলে অ্যামাইনো অ্যাসিড দরকার, তাহলে আমাদের সবকিছু গঠন করা সম্ভব বা সকল কার্যাবলী পরিচালনা করা সম্ভব। কিন্তু যখন বলবো জীবনের জন্য অত্যাবশ্যক উপাদান, তখন মূলত মেইন এলিমেন্টস গুলো বোঝাচ্ছে, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের যে আমরা এলিমেন্টস গুলো দেখি না, ওই এলিমেন্টস গুলোর কথা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে জীবনের জন্য অত্যাবশ্যক উপাদান হচ্ছে 92টা। এই 92টার মধ্যে আবার সব থেকে বেশি কোনগুলো থাকে? এই 92টার মধ্যে সব থেকে বেশি থাকবে কোনগুলো? অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, আর হচ্ছে হাইড্রোজেন। তা আমরা মনে রাখতেও পারি, পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেন, আর 6, 7 আর 8, এই অ্যাটমিক নাম্বারগুলো সব থেকে বেশি পরিমাণে থাকে আমাদের বডিতে, বা আমাদের বডির জন্য সব থেকে বেশি দরকার। বা আমরা আমাদের যত ইগুলো দেখবো, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, দেখবো সবই এই চারটা জিনিস নিয়েই বেশিরভাগ গঠিত হয়। আচ্ছা, তো এরপর আরো আছে। এরপর আমরা তো কোষ সম্পর্কে এমনি পড়ে আসছি যে কোষের মধ্যে আমরা টোটাল দুই ভাগে ভাগ করতে পারি কোষীয় জিনিসগুলোকে, জৈব, অজৈব। অজৈবের মধ্যে আবার লবণ থাকে, পানি থাকে। তো লবণগুলা তো আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, আছে, জিঙ্ক, কপার, ইটসেট্রা। আর পানি সব থেকে বেশি থাকে। পানির পরিমাণটা আমরা দেখলাম 60 থেকে 90%। আর জৈবের মধ্যে কি কি থাকে, এটা নিয়ে আমরা মূলত এখন আলোচনা করব। তো অর্থাৎ শর্করা, বা কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, লিপিড, এনজাইমস, এগুলো হচ্ছে জৈব উপাদান আমাদের কোষের মধ্যে থাকে। তারপর নিউক্লিক অ্যাসিড, এটসেট্রা। তো এই জিনিসগুলা আমরা তাহলে থিমটা আসলে বুঝলাম যে এখানে আমাদের আলোচনার আসলে বিষয়বস্তু কি কোষ রসায়নের মধ্যে। অ্যান্ড এইখানে এরপর আমরা দেখব কিছু আলোচনা আছে, যেমন বন্ড ভিত্তিক, কোভালেন্ট বন্ড, আয়নিক বন্ড কি, এগুলো আমাদের পড়ার দরকার নেই, স্কিপ করব আমরা। তারপর ফাংশনাল গ্রুপ নিয়ে কিছু কথা আছে, এগুলো তো অর্গানিক কেমিস্ট্রিতে আমরা ভালো মতো পারবো। তো ফাংশনাল গ্রুপ সম্পর্কে এখানে জাস্ট দুইটা ফাংশনাল গ্রুপ একটু জানা দরকার। একটা হচ্ছে এই সিএইচও যে বন্ডটা, এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। এইখানে এইটাকে অ্যালডিহাইড গ্রুপ বলে। অ্যান্ড এটা যদি কোথাও থাকে তাহলে সেটাকে বলা হয় কি, অ্যালডোজ বলা যেতে পারে। আর সি ডাবল বন্ড ও, এই যে গ্রুপটা, এটা বলে কিটোন গ্রুপ। তো এটা আমরা কার্বোহাইড্রেটের মধ্যে আলোচনায় পাবো, এই জন্য জাস্ট এই দুইটা গ্রুপের নাম মনে রাখতে বললাম। আচ্ছা, এরপর আর একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে যে বিরাজমান পৃথিবীতে বিরাজমান সকল জীবের নিয়ন্ত্রককে। তো আমরা এটা কোষ চ্যাপ্টারের সাথে একটু প্যাঁচাইতে পারি, আমার কাছে কেন জানি মনে হলো। কিভাবে আমাদের প্যাচটা লাগতে পারে? কারণ আমরা ওইখানে পড়ছি ডিএনএ হচ্ছে মাস্টার মলিকুল, রাইট? ডিএনএ মাস্টার মলিকুল। তো কেন বলা হচ্ছে? কারণ সে কোষের সকল কিছু পরিচালনা করে আর কি। তো বা সকল জীবের আসলে নিয়ন্ত্রক কিন্তু আসলে ডিএনএ বলা যায়, বা নিউক্লিয়াস, বা ডিএনএ, বা ক্রোমোজোম, যেটাই হোক। তো এইখানে আমাদের, আমরা এই জায়গায় এমসিকিউটা যদি আসে, এখানে আমরা দেখবো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই তিনটাও সাথে আছে, এবং সাথে নিউক্লিক অ্যাসিড। তার মানে নিউক্লিক অ্যাসিড তো আছেই, নিউক্লিক অ্যাসিড তো থাকবেই, যেটা আমরা নর্মালি জানি, কোষ থেকে আমরা পড়ে আসছি কোষের গঠনে। সাথে আমরা এই তিনটাও মনে রাখবো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড।
অর্থাৎ টোটাল আমরা তাহলে কয়টা পেলাম? 4টা। পৃথিবীতে বিরাজমান সকল জীবের নিয়ন্ত্রক হিসেবে তাহলে আমরা টোটাল কয়টা পেলাম? 4টা। যদি একটা আসে, সিঙ্গেল এমসিকিউ হিসেবে আসে, তাহলে আমরা দেবো নিউক্লিক অ্যাসিড। আর যদি এরকম আসে যে পৃথিবীতে বিরাজমান সকল জীবের নিয়ন্ত্রক 9 কোনটি, দেখা গেল এরকম 3টা দিল নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, সাথে আর একটা দিল ভিটামিন, তাহলে ভিটামিন কিন্তু অপশন হবে না। তো এই টাইপের এমসিকিউ যদি আসে তাহলে যেন আমরা পারি ইনশাল্লাহ। তাহলে সূচনাতে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা শর্করা নিয়ে আলোচনা করব বা কার্বোহাইড্রেট নিয়ে। আচ্ছা, এবার তাহলে আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করি। তো কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা কি কি জিনিস জানবো? যেমন প্রথমতই কার্বোহাইড্রেট সম্পর্কে একটা কথা চলে আসবে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জীবদেহের গাঠনিক ও সঞ্চয় উপাদান। জীবদেহের তাহলে প্রধান গাঠনিক ও সঞ্চয় উপাদানকে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এই লাইনটা হুবহু একদম এমসিকিউ হিসেবে তুলে দিতে পারে। তো কেন এরকম গাঠনিক বা সঞ্চয় উপাদান বলা হচ্ছে জীবদেহের? তো মূলত গাঠনিক উপাদান কোনটা? সেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, এই টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে মূল গাঠনিক উপাদান, যারা কিন্তু এক ধরনের শর্করা। আর সঞ্চয় উপাদান কোনগুলা? যেমন হচ্ছে স্টার্চ। আবার এখান থেকে প্রশ্ন আসে, স্টার্চ হচ্ছে উদ্ভিদ দেহের প্রধান সঞ্চয় উপাদান। আর একটা সঞ্চয় উপাদান কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন আবার প্রাণী দেহের প্রধান সঞ্চয় উপাদান। তাছাড়া ছত্রাক শৈবালও সঞ্চয় উপাদান হিসেবে থাকতে পারে। তা আমরা যখন পলিস্যাকারাইড নিয়ে পড়বো, কারণ এখানে যে তিনটা নিয়ে আলোচনা করছি এটা সবই পলিস্যাকারাইড, তো আবার পলিস্যাকারাইড কি এটাও আবার একটা জানার বিষয়। তো আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। তারপরে এখানে একটু মনে রাখা ভালো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে খাবার খাই, সেই খাদ্যের অন্যতম প্রধান উপাদানকে এই শর্করা। খাদ্যের অন্যতম প্রধান উপাদানকে শর্করা, অর্থাৎ আমরা কি ভাত বেশি খাই। তো এই জন্য এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো জাস্ট এমনি আমরা একটু পড়ে রাখবো বা মাথায় রাখবো, কারণ এগুলো অনেক সময় এমসিকিউতে নিচের কোনটি সঠিক বা সঠিক নয় সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারে। এখন কথা হচ্ছে তাহলে কার্বোহাইড্রেট জিনিসটা আসলে কি? তো বইতে অনেক সময় এরকম সংজ্ঞা আছে যে হাইড্রোজেন কার্বন অক্সিজেন থাকলে এরকমই এরা এই হাইড্রোজেন কার্বন কার্বন অক্সিজেন থাকলেই কার্বোহাইড্রেট। তো হাইড্রোজেন কার্বন অক্সিজেন আছে কিন্তু কার্বোহাইড্রেট না, কিন্তু শর্করা না, এরকম কি কোনো কিছু থাকতে পারে? হ্যাঁ, এরকম আছে। যেমন হচ্ছে ফরমালিনের যে সংকেতটা ACHO, তারপর হচ্ছে আহ, এই যে ইথাইল অ্যালকোহল C3C ডাবল ডাবল OH। তো এদের মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবই আছে, কিন্তু এরা কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা না। আচ্ছা, তো কার্বোহাইড্রেট বা শর্করার ক্ষেত্রে মূল ব্যাপারটা কি? সেটা হচ্ছে এরা সাধারণত অ্যালডিহাইড বা কিটোন দ্বারা গঠিত। অ্যালডিহাইড বা কিটোন দ্বারা গঠিত, এবং এখানে কি থাকে? হাইড্রোক্সিল গ্রুপ থাকে। তো তোমরা যদি কেমিক্যাল স্ট্রাকচারটা দেখো বই খুলে, বিভিন্ন শর্করা, তাহলে দেখবে ওদের মধ্যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ আছে। অ্যালডিহাইড গ্রুপ কোনটা? CHO। আর কিটোন গ্রুপ কোনটা? C ডাবল বন্ড O। তো এই অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, আর সাথে দেখবা OH গ্রুপ থাকে। তা আমি একটা জেনারেল একটা তোমাদের দিই, যেমন সর্বনিম্ন শর্করা যেটা হতে পারে 3 কার্বন বিশিষ্ট একটা শর্করা হতে পারে সর্বনিম্ন। তাহলে সেই ক্ষেত্রে তার সংকেতটা অনেকটা এরকম। সেই ক্ষেত্রে এইখানে OH থাকবে এক সাইডে, আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। তো এইটা হচ্ছে তোমার একটা ট্রায়োস বা 3 কার্বন বিশিষ্ট একটা শর্করার এক্সাম্পল, যেটা হচ্ছে কি একটা অ্যালডো শর্করার এক্সাম্পল। আবার যদি এরকম একটা কিটো শর্করার এক্সাম্পল দিই, কিরকম হতে পারে? ধরো এরকম ওইস থাকবে, একটা একটা জাস্ট C ডাবল বন্ড ও থাকবে, আর বাকি যে হাতগুলো আছে সেগুলো OH আর H দ্বারা পূর্ণ থাকবে। H বা H দ্বারা পূর্ণ থাকবে। ওকে, আচ্ছা। তাহলে এই ছিল একটা কিটো শর্করার এক্সাম্পল। তো এই ছিল আমাদের মূলত কার্বোহাইড্রেটের একদম বেসিক কিছু কথাবার্তা। এখন এখানে আরো কিছু কথাবার্তা আছে, যেমন কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি। মানে আমরা সব যখনই পড়বো, বই পড়বো, আমরা সবসময় এইভাবে প্রশ্ন করে করে পড়বো, যে তাহলে আমাদের জন্য সুবিধা হবে অ্যাডমিশনের জন্য বিশেষ করে। তাহলে কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি? উদ্ভিদ। উদ্ভিদ হচ্ছে কার্বোহাইড্রেটের প্রধান উৎস। এবং উদ্ভিদের কত ভাগ কার্বোহাইড্রেট বা শর্করা? উদ্ভিদের প্রায় শুষ্ক ওজনের 50 থেকে 80% হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। আচ্ছা, এরপর আর একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যত রকমের জৈব বস্তু আমরা দেখি, অর্থাৎ সকল জৈব বস্তুর মধ্যে সকল জৈব বস্তুর মধ্যে পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যাবে কোনটা? সকল জৈব বস্তুর মধ্যে সব থেকে বেশি পাওয়া যাবে এই কার্বোহাইড্রেটই। এখন এরপর আবার আর একটা প্রশ্ন আসে, যে কার্বোহাইড্রেটের মধ্যে আবার সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে কোনটা পৃথিবীতে? তখন আমরা সামনে আবার এমনি আলোচনা করবো, তাও এখন বলে দিই, এই কার্বোহাইড্রেটের মধ্যে সব থেকে আবার বেশি পাওয়া যাবে কোনটা? সেলুলোজ। সব থেকে বেশি পাওয়া যাবে কোনটা? সেলুলোজ। তো এইভাবে আমরা এমসিকিউ গুলো মনে রাখবো। তাহলে দাগানো লাইনগুলো একবার পড়ার পর আমরা হচ্ছে এরকম টোটাল জিনিসটাকে এরকম সামারাইজ করে ফেলবো।
তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে রিভাইজ দেওয়া বিশেষ করে। তো এইখানে এটা ছিল কার্বোহাইড্রেটের কিছু ভূমিকা। তো এখন আমরা আস্তে আস্তে ক্লাসিফিকেশনে যাব। ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করতে যেয়ে আমরা অনেক কিছু আলোচনা করবো, যেমন গ্লুকোজ ফ্রুক্টোজের ব্যাপারগুলো তখন চলে আসবে, স্টার্চ সেলুলোজ এই কথাগুলো তখন চলে আসবে। তারপর বিচারক শর্করা কোনটা বিচারক শর্করা না, এই টাইপের কথাবার্তাগুলো তখন আমরা আলোচনা করব, যেগুলো মূলত আমাদের অ্যাডমিশনের এমসিকিউগুলোতে এসে থাকে। তো কার্বোহাইড্রেটের তিনটা ক্লাসিফিকেশন আছে। এর মধ্যে একটি হচ্ছে স্বাদের ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে, আর একটা হচ্ছে রাসায়নিক গঠনের ভিত্তিতে। তো এর মধ্যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে আর রাসায়নিক গঠনের ভিত্তিতে যেটা, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো। তো স্বাদের ভিত্তিতেও আমরা একটু পড়বো। তো স্বাদের ভিত্তিতে আসলে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সুগার, অর্থাৎ যেগুলো হচ্ছে মিষ্টতা আছে বা মিষ্টি মনে হয় সেগুলো। তো এগুলো কারা? যত রকমের মনোস্যাকারাইড আছে, অল মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইডই হচ্ছে সুগার। আর নন সুগার কারা? পলিস্যাকারাইডগুলো, বেসিক্যালি যেগুলো হচ্ছে পলিস্যাকারাইড, অর্থাৎ স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন, এরা হচ্ছে নন সুগার। এরপর হচ্ছে বিচার ক্ষমতার ভিত্তিতে, তো রিডিউসিং সুগার কারা? অনেকটা আগেরটার মতোই, যে যত রকমের মনোস্যাকারাইড আছে, অর্থাৎ অল টাইপস অফ মনো অ্যান্ড ডাইস্যাকারাইড, সবাই হচ্ছে রিডিউসিং সুগার। এর মধ্যে একটু ব্যতিক্রম আছে, যে ডাইস্যাকারাইডের যে পার্ট, এর মধ্যে একটু ব্যতিক্রম আছে। এর মধ্যে ব্যতিক্রমটা হচ্ছে এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজটা রিডিউসিং সুগার না, সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং সুগার। আর একটা আছে, সেটা হচ্ছে আবার আংশিক রিডিউসিং সুগার। আচ্ছা, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপর আসি আমরা নন রিডিউসিং সুগারে। তো নন রিডিউসিং সুগার কারা? যত রকমের পলিস্যাকারাইড আছে, অর্থাৎ অল পলিস্যাকারাইড এবং সুক্রোজ, ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, এটা হচ্ছে নন রিডিউসিং সুগার। তো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, পলিস্যাকারাইড কি, এই জিনিসগুলো আমাদের একটু বোঝা দরকার। এইটাই আমরা রাসায়নিক গঠনের ভিত্তিতে যে ক্লাসিফিকেশনটা আছে সেইখানে আমরা আলোচনা করব। স্যাকারাইড, ডাইস্যাকারাইড এদেরকে কেন বলা হচ্ছে? কারণ এদের ক্ষেত্রে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে সাধারণত। মুক্ত অ্যালডিহাইড বা যদি কিটোন গ্রুপ থাকে, তখন এরা তখন এরা বিজারিত করতে পারে। তো সেই ক্ষেত্রে তখন এদেরকে রিডিউসিং সুগার বলা হয়। আর নন রিডিউসিং সুগার যারা আছে, তাদের ক্ষেত্রে এরকম মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না, এই জন্য এদেরকে নন রিডিউসিং সুগার বলা হয়। তো এই জন্য এরা বিক্রিয়া করতে পারে না। তো এইটার একটা ফেলিং দ্রবণের বিক্রিয়ার একটা রিয়াকশন আছে, ফেলিং দ্রবণের রিয়াকশন আছে একটা। তোমরা বইতে জাস্ট হালকা একটু পড়ে নিতে পারো, যে কিউপ্রাক্স অক্সাইড ফর্ম করে অ্যান্ড কীরকম কালার হয় এটসেট্রা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমাদের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। তো এরপর আমরা আলোচনা করবো রাসায়নিক গঠনের ভিত্তিতে আসলে কি কি ভাগ করা হয়। এটা আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে মূলত চার ভাগে ক্লাসিফাই করা হয়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। তো মনোস্যাকারাইড কারা? যারা হচ্ছে 3 থেকে 10টা কার্বন মিলে একটা একটা কার্বোহাইড্রেট ইউনিট গঠন করা হয়, সেটাকে বলা হয় এক মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড কি 3 থেকে 10টা কার্বন মিলে হচ্ছে একটা যৌগ গঠন করতে পারবে, তাহলে সর্বনিম্ন হচ্ছে 3 আর সর্বোচ্চ 10। আচ্ছা, আর ডাইস্যাকারাইড কারা? যারা হচ্ছে 2টা মনোস্যাকারাইড ইউনিট মিলে একটা যৌগ গঠন করবে, তারা হচ্ছে ডাইস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড কারা? যারা হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড ইউনিট মিলে যৌগ গঠন করবে। আর পলিস্যাকারাইড কারা? যারা হচ্ছে 10-এর অধিক মনোস্যাকারাইড ইউনিট নিয়ে যৌগ গঠন করবে। তো তাহলে আমাদের এখন এক্সাম্পলটা দেখা দরকার, যেমন মনোস্যাকারাইড কারা, যেমন 3 থেকে 10 কার্বন বিশিষ্ট যে যৌগগুলো সেগুলো। তো যদি আমরা 3 কার্বনের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি আছে, যেমন গ্লিসারলডিহাইড ট্রাইফসফেট বা গ্লিসারলডিহাইড। তো এটা হচ্ছে অ্যালডোস শর্করা। আর একটা আছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এটা হচ্ছে কিটোস শর্করা 3 কার্বন বিশিষ্টর মধ্যে। তারপর যদি 4 কার্বনের মধ্যে দেখি, তাহলে এটা হচ্ছে অ্যালডোস শর্করা, আর একটা হচ্ছে ইরাইথ রুলোস, এটা হচ্ছে কিটোস শর্করা। 5 কার্বনের মধ্যে আছে রাইবোস, যেটা হচ্ছে অ্যালডোস শর্করা, আর একটা হচ্ছে রাইবুলোস লোস, এটা হচ্ছে একটা কিটোস শর্করা। আর রাইবোজের মধ্যে আরো আছে ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, এরপর 6 কার্বনের মধ্যে আছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, তারপর হচ্ছে ম্যানোজ, এরা সব হচ্ছে কি অ্যালডোস শর্করা। আর ফ্রুক্টোজ, এটা হচ্ছে কিটোস শর্করা। মেইনলি 5 কার্বনের এইটা, 6 কার্বনের এইটা, আর 3 কার্বনের এইটা, এই এক্সাম্পলকে মনে রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই গেল হচ্ছে মনোস্যাকারাইড। তো
এরা হচ্ছে 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন বিশিষ্ট যৌগ। 7 কার্বন আছে, সেগুলোকে বলা হয় হেপ্টোস। আচ্ছা, তো এবার আসি ডাইস্যাকারাইডগুলোতে। ডাইস্যাকারাইড কি? দুইটা মনোস্যাকারাইড ইউনিট মিলে গঠিত হবে। যেমন ডাইস্যাকারাইডের একটা এক্সাম্পল কি? সুক্রোজ। তো সুক্রোজ কোন দুইটা মনোস্যাকারাইড ইউনিট মিলে গঠিত হবে? সুক্রোজ কোন দুটা ইউনিট মিলে গঠিত হবে? গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, এই দুইটা মিলে গঠিত হবে সুক্রোজ। তারপর আর কি কি আছে? যেমন ল্যাকটোজ, সুক্রোজ পেলাম, তারপর হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ কোন দুটা মিলে গঠিত হবে? ল্যাকটোজ গঠিত হবে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তো ডাইস্যাকারাইড মানে কি? দুইটা মনোস্যাকারাইড। তাহলে এই যে আমরা দুটো মনোস্যাকারাইড পেয়ে গেলাম, সুক্রোজ, ল্যাকটোজ। আরেকটা এক্সাম্পল কি? ম্যালটোজ। এন্ড ম্যালটোজ কি দ্বারা গঠিত হবে? ম্যালটোজ গঠিত হবে গ্লুকোজ দ্বারা, শুধুমাত্র গ্লুকোজ দ্বারা গঠিত হবে। তাহলে এই তিনটা হচ্ছে ডাইস্যাকারাইড। আমরা এক্সাম্পলগুলো মনে রাখবো এবং কি কোনটা দ্বারা গঠিত হয় বা কাকে আদ্র বিশ্লেষণ করলে বা ভাগলে কি পাবো সেটাও আমরা মনে রাখবো। এরপর আসি অলিগোস্যাকারাইডে। তো অলিগোস্যাকারাইডের কিছু এক্সাম্পলগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তাও কিছু কিছু এরকম আছে। যেমন ধরা যাক র্যাফিনোস, স্টেকিওস, ভার্বোস। এই তিনটা মোটামুটি অলিগোস্যাকারাইডের জন্য মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের জন্য তিনটা সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল: স্টার্চ, সেলুলোজ অ্যান্ড গ্লাইকোজেন। আচ্ছা, তো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে মূল পার্থক্য কি? তো ডিঅক্সিরাইবোজের যে 2 নং কার্বন আছে, সেই 2 নং কার্বনে একটা অক্সিজেন থাকে না, একটা অক্সিজেন নাই, এই জন্য বলা কি ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, তো আর একটা পার্থক্য বইতে বলা আছে, সেটা হচ্ছে রাইবোজটা যখন এসিড এর সাথে বিক্রিয়া করে তখন একটা অ্যাসিড ফর্ম করে। সেই অ্যাসিডটার নাম দেওয়া আছে, অ্যাসিডটার নাম হচ্ছে ফারফিউরাল অ্যাসিড। অ্যাসিডের নাম কি? ফারফিউরাল অ্যাসিড। আর ডিঅক্সিরাইবোজটা যখন এসিড এর সাথে বিক্রিয়া করে তখন ও একটা অ্যাসিড ফর্ম করে। ওই অ্যাসিডের নাম কি? লেভুলিনিক অ্যাসিড। নাম কি? লেভুলিনিক অ্যাসিড। তো জাস্ট এইটুকু মনে রাখলেই হবে রাইবোজ ডিঅক্সিরাইবোজের মধ্যে। এবার আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে চলে আসি। তো গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে কিছু কনফিউজিং কথাবার্তা বলা আছে। যেমন গ্লুকোজের ক্ষেত্রে বলা আছে যে পাকা ফল, তারপর মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যায়। আবার ফ্রুক্টোজের ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি টাইপের কথা বলা আছে। যেমন বলা আছে যে অধিকাংশ পাকা মিষ্টি ফলে, অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ পাওয়া যায়। তো প্রশ্নের এটা দেখতে হবে যে কিভাবে চাইছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি ফল ফুলের ক্ষেত্রে দেখি তাহলে আমরা ফ্রুক্টোজটাই বেশিরভাগ ক্ষেত্রে দাগাবো। কারণ ফ্রুক্টোজকে কি বলা হয়? ফলের চিনি বলা হয়। এই জন্যই তো ফ্রুক্টোজ কথাটা আসছে, ফ্রুট থেকে ফলের চিনি বলা হয়। আবার ওদিকে গ্লুকোজকে আবার গ্রেপ সুগার বলা হয়। কারণ হচ্ছে আঙুরের আঙুরের বা গ্রেপের 12 থেকে 30%, 12 থেকে 30%ই হচ্ছে গ্লুকোজ। এই জন্য গ্লুকোজকে গ্রেপ সুগারও বলা হয়। তো এই দুইটা পার্ট আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেকটা কাছাকাছি কথাবার্তাগুলো। আর একটা জিনিস, ফ্রুক্টোজ কিন্তু আরও যেসব জায়গাগুলোতে পাওয়া যায়, যেমন বিট, আখ, আখের কাণ্ডের যে রস, সেইখানেও প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায়। তারপর গ্লুকোজের ক্ষেত্রে একটা অন্যতম ইম্পর্টেন্স হচ্ছে, এটা হচ্ছে শ্বসনের প্রাথমিক পদার্থ। অর্থাৎ শ্বসনে গ্লুকোজটাকে ভেঙেই কিন্তু অন্যান্য জিনিস তৈরি হয় বা পরবর্তীতে শক্তি তৈরি হয়। তো শ্বসনের প্রাথমিক পদার্থকে গ্লুকোজ, এটা আমরা মাথায় রাখবো। আর গ্লুকোজ কিছু জিনিস তৈরিতে সহায়তা করে, যেমন ভিটামিন সি তৈরিতে হচ্ছে গ্লুকোজ লাগে, এটা প্রিভিয়াসলি আসছে ভর্তি পরীক্ষায়। তারপর সরবিটাল তৈরিতেও গ্লুকোজ লাগে। তো এই পয়েন্টগুলো আমরা একটু মাথায় রাখবো। আর ফ্রুক্টোজ কি কি তৈরিতে লাগে? যেমন কনফেকশনারিতে যে মিষ্টি তৈরি হয় না, সে কনফেকশনারিতে মিষ্টি তৈরিতে লাগে। Just এইটুকু মাথায় রাখলেই মোটামুটি হবে। এখন গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে যদি আমরা মিষ্টতার কম্পারিজন করি, কে বেশি মিষ্টি? সব থেকে মিষ্টি হচ্ছে এই দুজনের মধ্যে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ সব থেকে মিষ্টি, এরপর হচ্ছে সুক্রোজ, অ্যান্ড এরপর হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজের থেকে ফ্রুক্টোজ বেশি মিষ্টি, এটা আমরা একটু খেয়াল রাখবো, মাথায় রাখবো। তারপর গ্লুকোজের মধ্যে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গ্লুকোজ কখনো উদ্ভিদে সঞ্চিত পদার্থ হিসেবে থাকে না। তো কারণ কি, উদ্ভিদে সঞ্চিত পদার্থ কোনটা?
উদ্ভিদের সঞ্চিত পদার্থ হচ্ছে স্টার্চ। তো এই পয়েন্টগুলো আমরা কেন মাথায় রাখবো, কারণ অনেক সময় থাকে না যে নিচের কোনটি সঠিক সঠিক নয়, এই টাইপের কথাবার্তা গুলো যদি আসে সঠিক ভুল নির্ণয় করার জন্য আমরা এই পয়েন্টগুলো মনে রাখবো যে উদ্ভিদের সঞ্চিত পদার্থ হিসেবে কখনো গ্লুকোজ থাকে না। গ্লুকোজ মেইনলি হচ্ছে তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয় এবং সঞ্চিত পরবর্তীতে স্টার্চে কনভার্ট হয়ে যায় বা শ্বেতসারে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তো এরপর আরো কিছু কথাবার্তা, যেমন ধরো উদ্ভিদে উদ্ভিদে আমরা সবসময় কোন গ্লুকোজটা পাবো, উদ্ভিদে আমরা সবসময় অলওয়েজ ডি গ্লুকোজ পাবো। কারণ গ্লুকোজ আবার এর মধ্যে ভাগ করা যায়, গ্লুকোজটাকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। আলোক সক্রিয়তার ভিত্তিতে আমরা ডি বা এল গ্লুকোজে ভাগ করতে পারি, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরি বা লেভো রোটেটরি, অর্থাৎ ডানে ঘুরতেছে না বামে ঘুরতেছে এরকম। আবার আমরা আলফা আর বিটা এই বিভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ওএইচ এর পজিশন অনুযায়ী। অর্থাৎ যদি ওএইচটা যদি নিচে থাকে তখন সেটা হয় যে আলফা গ্লুকোজ, আর যদি ওএইচ উপরে থাকে তাহলে সেটা হয় বিটা গ্লুকোজ। তাই একটা মনে রাখলেই হবে, আলফার ক্ষেত্রে ওএইচটা নিচে থাকে। তাহলে গ্লুকোজকে আমরা এভাবে ভাগ করতে পারি। ফ্রুক্টোজও এরকম ভাগ করা যায়, ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ। তো এখন এইখানে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে উদ্ভিদে অলওয়েজ কোন গ্লুকোজ থাকে, ডি গ্লুকোজ থাকে। এবার ডাইস্যাকারাইডের মধ্যে কি কি আছে, সুক্রোজ, ম্যালটোজ আর ল্যাকটোজ। তো সুক্রোজ নিয়ে কিছু কথা বলা যাক, যেমন সুক্রোজ হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। তো এই টাইপের যে বাংলা কথাগুলো আছে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সুক্রোজ হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। তারপর সুক্রোজের উদাহরণ কি বা কোথায় পাওয়া যায়, যেমন সুক্রোজ কিন্তু চিনি গঠন করে, তাহলে চিনির যদি এক্সাম্পল বলি বা কেমিক্যাল ফর্মুলা কি হবে, তাহলে সেটা কিন্তু হচ্ছে সুক্রোজ। তাহলে চিনি ভেঙে প্রথমে তৈরি হয় কি সুক্রোজ, এরপর সুক্রোজ ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়। আচ্ছা, এরপর আমরা কোথায় কোথায় সুক্রোজ পাবো, ইক্ষু, বিটে আমরা সুক্রোজ পাবো। তারপর মধুর প্রধান কাঁচামালকে, এটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা হতে পারে, কারণ আমরা অনেকেই মধুর সাথে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজটা পড়ে আসছি, কিন্তু মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। আর সুক্রোজকে ভাঙলেই কিন্তু আমরা মূলত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই। তারপর সুক্রোজ যেটা আছে এটা কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? সুক্রোজটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তো যে সুগারগুলো আছে বিশেষ করে যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এটা সকলেই কিন্তু পানিতে দ্রবণীয়। আর যখন আমরা ইসে যাব পলিস্যাকারাইডে, পলিস্যাকারাইড বেশিরভাগই কিন্তু সবাই মোটামুটি পানিতে অদ্রবণীয়। তারপর হচ্ছে আহ সুক্রোজটা উম সুক্রোজটা নিয়ে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই সুক্রোজটাই উদ্ভিদে সারা দেহে উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয়, উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয়, অর্থাৎ তৈরি হয় গ্লুকোজ পাতায় আর সারা দেহে পরিবাহিত হয় কি রূপে, সুক্রোজ রূপে। আচ্ছা, গেল। তো এবার ম্যালটোজ সম্পর্কে আসি। ম্যালটোজ সম্পর্কে আমরা কি বলবো, যে ম্যালটোজ হচ্ছে মূলত স্টার্চের আংশিক ভাঙনের ফলে সৃষ্টি হয়। স্টার্চের আংশিক ভাঙনের ফলে কি সৃষ্টি হয়, ম্যালটোজ সৃষ্টি হয়। আর এটা সম্পর্কে আমরা আরেকটা জিনিস পড়বো, যে রিডিউসিং নন রিডিউসিং পড়ছি না, আমরা কি পড়ছি রিডিউসিং সুগারের মধ্যে, রিডিউসিং সুগার কারা, যারা মনো আর ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজটা আবার কিন্তু রিডিউসিং সুগার না। তাহলে ম্যালটোজ ল্যাকটোজ রিডিউসিং সুগার, এর মধ্যে ম্যালটোজ আবার হচ্ছে কি আংশিক রিডিউসিং সুগার। ম্যালটোজ হচ্ছে এর মধ্যে আবার আংশিক রিডিউসিং সুগার। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, তাহলেই হবে। তো এই ছিল মোটামুটি ডাইস্যাকারাইড সম্পর্কিত কিছু তথ্য। তো এরপর আমরা পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করবো। তাহলে পলিস্যাকারাইড কারা কারা আছে, পলিস্যাকারাইড আছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তো মূলত পলিস্যাকারাইডকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সঞ্চয় পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে কি গাঠনিক পলিস্যাকারাইড। তো আমরা শুরুতে এটা বলে এসেছি যে গাঠনিক পলিস্যাকারাইড কারা, যারা হচ্ছে সেলুলোজ। সেলুলোজগুলো হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড। আর সঞ্চয় পলিস্যাকারাইড কারা, স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন, এটা হচ্ছে সঞ্চয় পলিস্যাকারাইড। তার মধ্যে স্টার্চটা কিসের জন্য, স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চয়, আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণী দেহ, প্রাণী ছাড়া আর কার কার ক্ষেত্রে হতে পারে, ছত্রাক, তারপর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এদের ক্ষেত্রেও সঞ্চিত পদার্থ হিসেবে গ্লাইকোজেন হতে পারে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা জাস্ট মনে রাখবো। এই তথ্যগুলো এখন আমরা স্টার্স নিয়ে আলোচনা করি। তো মূলত এই পার্টটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এর মধ্যে তো আরো অনেকগুলো কথা বলেই এসেছি এর আগেই, যেমন সেলুলোজটা হচ্ছে কি মূলত বিটা ডি গ্লুকোজ দিয়ে গঠিত হয়, অর্থাৎ বিটা ডি গ্লুকোজের পলিমারই হচ্ছে সেলুলোজ। আর স্টার্চ গ্লাইকোজেন এরা হচ্ছে কিসের পলিমার, এরা হচ্ছে মূলত আলফা ডি গ্লুকোজের পলিমার, আলফা ডি গ্লুকোজের পলিমার। তো এবার আমরা স্টার্চ সম্পর্কে কিছুটা আলোচনা করি। তো স্টার্চের ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা জানতে হবে, যে স্টার্চের মধ্যে আমরা দুইটা চেইন পাই গাঠনিক উপাদানের মধ্যে। একটা হচ্ছে অ্যামাইলোস আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। তো এর মধ্যে
অ্যামাইলোজ যেটা আছে এটা হচ্ছে অশাখ বা ব্রাঞ্চ নাই, কোনো শাখা নাই। তো এটা খুব বেশি থাকে না, এটা হচ্ছে 22% থাকে স্টার্চের। আর অ্যামাইলোপেকটিনটা হচ্ছে বেশিরভাগ অংশ থাকে, অর্থাৎ 78%, এবং এটা শাখা আছে। তো এরপর আমরা আর কি কি জিনিস পড়তে পারি এখানে, এটা তো আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। তারপর হচ্ছে স্টার্চের প্রধান উৎস কি, স্টার্চের প্রধান উৎস। তা আমরা কি খাই, ভাত রুটি খাই না? তাহলে ভাত, ভাত অর্থাৎ আমরা এটা কি বলতে পারি, ধান। ভাত কোথা থেকে আসে, ধান থেকে। রুটি কোথা থেকে আসে, গম থেকে। তাহলে এরকম ধান, গম, আর হচ্ছে কি আলু, এরা হচ্ছে স্টার্চের প্রধান উৎস। এর মধ্যে আলুর যে স্টার্চ কণা সেটা হচ্ছে সব থেকে বড়, বৃহত্তম। আর ধানের বা চালের যে স্টার্চ কণা আছে সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। তো এগুলো এমসিকিউতে খুব বেশি একটা আসে না, বাট প্রধান উৎসের যে সোর্সগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো। তারপর হচ্ছে স্টার্চ সম্পর্কে আমরা কি কি মনে রাখতে পারি, স্টার্চের কি ধর্ম আছে, যেমন স্টার্চটা আয়োডিন দ্রবণে, স্টার্চটা আয়োডিন আয়োডিন দ্রবণে কিরকম কালার দিবে, নীল কালার দিবে। স্টার্চটা হচ্ছে আয়োডিন দ্রবণে নীল কালার দিবে। তাহলে স্টার্চ হচ্ছে আয়োডিন দ্রবণে নীল নীল কালার দিবে, আর স্টার্চ হচ্ছে পানিতে, ইভেন অ্যালকোহলেও অদ্রবণীয়। তো এই জিনিসগুলো আমরা স্টার্চের ধর্মের মধ্যে আমরা জাস্ট পড়বো। এরপর আমরা আলোচনা করব সেলুলোজ নিয়ে। তো সেলুলোজ হচ্ছে মূলত উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান। তো এইখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পুরা যে কার্বোহাইড্রেট যতগুলো আছে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটা, এই সেলুলোজটাই। তাহলে পুরা পৃথিবীতে আমরা সব থেকে বেশি পাবো কি, সব থেকে বেশি পাবো হচ্ছে সেলুলোজ। আর দ্বিতীয় সব থেকে বেশি পাবো কোনটা, আর দ্বিতীয় সব থেকে বেশি পাবো হচ্ছে স্টার্চ। এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে এমসিকিউ হিসেবে। তারপর সেলুলোজের ক্ষেত্রে আমরা আরো যেটা আমরা বলতে পারি, যেমন সেলুলোজটা, উদ্ভিদের তো আর কোনো কঙ্কাল নাই, তো উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ভার বহন করবে কে, এই সেলুলোজটাই হচ্ছে উদ্ভিদের ভার বহন করে, উদ্ভিদের ভার ভার বহন করে। তারপর আরো যেরকম কথা, যেমন সেলুলোজের বা উদ্ভিদের এই যে সেলুলোজ আছে, সেই সেলুলোজের কোনো পুষ্টিমান নাই বা পুষ্টি গুণাগুণ নাই। এই ইনফরমেশনটা আমরা মাথায় রাখবো। তারপর হচ্ছে পানিতে এটা কেমন, পানিতে হচ্ছে সাধারণত যত রকমের পলিস্যাকারাইড আছে সবাই কি অদ্রবণীয়, তাহলে সেলুলোজও কি অদ্রবণীয় হবে। তারপর এর যে কাজ, এর মূল কাজ কি, একটু আমরা বললাম গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, সেটা একটা কথা। তবে আর কি কি কাজ হতে পারে, যেমন বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে কি সেলুলোজ। তাহলে এই টাইপের এমসিকিউ, এই টাইপের কাজগুলো মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে সেলুলোজ। তারপর ক্রোমাটোগ্রাফিতে ইউজ করা হয়, তারপর নাইট্রেট বিস্ফোরকে ইউজ করা হয়, নাইট্রেট বিস্ফোরকে সেলুলোজটাকে কাঁচামাল হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, আর প্রাণীদের জন্য সেলুলোজ কেন দরকার, প্রাণীদের কেন দরকার, কারণ প্রাণীদের মল উৎপাদনের জন্য বা মল তৈরির জন্য হচ্ছে সেলুলোজটা দরকার। কারণ সেলুলোজটা কি করে, পানিকে ধরে রাখে, ফলে মল তৈরি হয় এবং আহ, আমাদের যে মলত্যাগ প্রক্রিয়াটা আছে সেটাকে সহজতর করে। তো এরপর আমরা কোনটা নিয়ে আলোচনা করব, গ্লাইকোজেন। এরপর আমরা গ্লাইকোজেন নিয়ে আলোচনা করব। গ্লাইকোজেনের আর একটা নাম কি বলা হয়, প্রাণীজ স্টার্চও বলা হয়, কারণ এটা কি প্রাণীদের প্রধান সঞ্চিত উপাদান, এই জন্য এটাকে প্রাণীজ স্টার্চও বলা হয়। এটা আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়। তো এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, যকৃৎ, গ্লাইকোজেন মূলত কোথায় সঞ্চিত থাকে, একটা হচ্ছে লিভারে, লিভারে সঞ্চিত থাকে, আর একটা হচ্ছে মাসেলে সঞ্চিত থাকে। এই দুই জায়গায় মেইনলি গ্লাইকোজেন সঞ্চিত থাকে, কিডনিতেও থাকতে পারে। তো লিভার আর মাসেলই মূলত মেইন। তো লিভারে যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে তারা মূলত ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হেল্প করে, আর মাসেলে যে গ্লাইকোজেন থাকে তারা মূলত শক্তি তৈরিতে হেল্প করে। মাসেলের গ্লাইকোজেনটা গ্লুকোজে পরিণত হয় এবং মাসেলের যে শক্তি আছে সেই শক্তিতে সে হেল্প করে, যেটা শক্তিশালী কোনো কাজ করতে পারে। আর লিভারের যে গ্লাইকোজেনটা আছে সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করতে পারে। তো এই জিনিসগুলো পড়লেই হবে। আর গ্লাইকোজেনের ক্ষেত্রে আমরা মনে রাখবো, বাকি আগের যেটা বললাম স্টার্চ সেলুলোজ, তারা হচ্ছে পানিতে অদ্রবণীয়, আর গ্লাইকোজেন কিন্তু পানিতে আংশিক দ্রবণীয়, পুরোপুরি অদ্রবণীয় না। গ্লাইকোজেনটা হচ্ছে আংশিক দ্রবণীয়। আর গ্লাইকোজেনের ক্ষেত্রে ওরা আয়োডিনে কি কালার দিবে, যেমন স্টার্চ হচ্ছে আয়োডিনে নীল বর্ণ দিচ্ছে, আর গ্লাইকোজেন আয়োডিনে কোন কালার দিবে, লালচে বেগুনি কালার দিবে। তো ধর্মের ক্ষেত্রে জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে এমসিকিউ এর জন্য বা অ্যাডমিশনের জন্য। আর আমরা একটু আগে পড়ে এসেছি যে সব থেকে বেশি পরিমাণে আমরা কোনটা পাই, সেলুলোজটা সব থেকে বেশি পরিমাণে পাই। এর সাথে আমরা আর একটা ইনফরমেশন মনে রাখবো, সব থেকে বেশি যে পাই তার মধ্যে আর একটা জিনিস হচ্ছে কাইটিন। কাইটিনটা হচ্ছে বিশ্বের সব থেকে বেশি পাওয়া যায়, কারণ কি, কারণ কাইটিন হচ্ছে কি পতঙ্গ যেগুলো আছে, বেশিরভাগ পতঙ্গের বহিরাবরণী, বহিরাবরণী হচ্ছে কাইটিন।
আর পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় কি পতঙ্গ। তো এই জন্য এই ইনফরমেশনটা মনে রাখবো। কাইটিন সম্পর্কে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে ছত্রাকের যে কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর তো সেলুলোজ দ্বারা গঠিত, আর ছত্রাকের কোষ প্রাচীর এরকম কাইটিন নির্মিত। তো এই ইনফরমেশনগুলো মনে রাখলেই যথেষ্ট হবে।